করতে চলেছি আমাদের শ্রুতি নাটক আজকের রবিবার। আলেখ্য রচনা, পরিকল্পনা ও সমগ্র নির্দেশনায় অর্ণব মুখার্জি, সূত্রধর শ্রী তপন কুমার ঘোষাল, অভিক শ্রী সঞ্জয় কুমার মজুমদার, বিভা কৃতিকণা চিনি দিদি, সুস্মি আমি রিমলি রায়, সঙ্গীতে অদ্রিজা ত্রিপাঠী ও শাওন সিংহ, যন্ত্রানুষঙ্গে তবলায় তাপস চক্রবর্তী, সিনথেসাইজার অভিজিৎ দত্ত, এসরাজ অরূপ জানা এবং আবহে ঈশান রায়। শুরু হতে চলেছে আজকের শ্রুতি নাটক আজকের রবিবার। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই, আমার মাঝে লুকিয়েছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রবিবারের ছায়া অবলম্বনে তৈরি আমার এই রচনা। আজ থেকে প্রায় 100 বছর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অভিক ও বিভা এই দুটি চরিত্র রচনা করেছিলেন তার রবিবার নামক ছোট গল্পে। প্রথম প্রকাশ পেয়েছিল পৌষ 1347, ইংরেজি 1940, 6 আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, কলকাতা 17 থেকে। আর আমি এই দুটি চরিত্রকে নিয়ে সামান্য একটি কাল্পনিক রচনা তৈরি করেছি, কারোর ভাবাবেগকে আঘাত করবার জন্য নয়। যদি কারো ভাবাবেগকে আঘাত করে থাকি তাহলে ক্ষমা প্রার্থী। আজকের অভিক তার বিভাকে ছেড়ে চলে গিয়েছিল প্রায় 40 বছর আগে বিদেশে, কোনো এক জাহাজের স্টোকার হয়ে। আজ সেই স্টোকার অভিক দেশে ফিরছে বিদেশের পাততাড়ি গুটিয়ে, তবে জাহাজে নয়, উড়োজাহাজে। সে এখন মস্ত আর্টিস্ট। আজ তার ছবির প্রদর্শনী বের হয়, কাগজের বিজ্ঞাপনে তার পরিচয় লেখা হয় আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অভিক কুমার, বাঙালি টিশিয়ান। বিলেতে যাবার কিছুদিন পর থেকে তার নামে প্রতিধ্বনি উঠতে লাগলো, জায়গা করে নিয়েছিল নামজাদা লোকের ফাঁকা মনের গুহায়। বিদেশের খবরের শিরোনামে তার নামটা 8-10টা নামের সাথে ঘেঁষাঘেঁষি করে নয়, একদম আলাদা করে উঠতে বেশি দিন অপেক্ষা করতে হলো না। এক দেশ থেকে আর এক দেশ, আর এক দেশ থেকে অন্য দেশে পৌঁছতে বেশি বেগ পেতে হলো না। অভিভূত হয়ে গেল বিলেতি মানুষজন। শিষ্য এবং শিষ্যাও জমল বেশি সংখ্যক ওর পরিমণ্ডলীতে। আজকের অভিকের তার সেদিনকার কথাটি সত্য হয়ে উঠল।
একদিন আমি ঠিক ইউরোপে যাব, আর সেখানে এই নাস্তিকের জন্য জয়ধ্বনি উঠবে। আমাদের এই চোখ ঠুলি পড়া ঘানি ঘোরানোর দেশে আমার চলবে না। যাদের দেখবার স্বাধীন দৃষ্টি আছে, আমি যাবই তাদের দেশে। তোমার মামাকে যেন বলতে হয় আমিও সামান্য লোক নই, আর তার ভাগ্নিকেও। আমারে তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে বেঁকে আমারে আমার ফুলে আর কি কবে তোমার মালা গাথা হবে। আমার ফুলে আর কি কবে তোমার মালা গাথা হবে। তোমার বাঁশি দূরের হাওয়া কেঁদে বাজে। তোমার বাঁশি দূরের হাওয়া কেঁদে বাজে। কারে ডেকে কারে ডেকে আমারে শ্রান্তি লাগে পায়ে পায়ে শ্রান্তি লাগে বসে পথের তরু ছায়ে শান্তি লাগে সাথী হারা গোপন ব্যথা বলবো জানে সেজন কোথা। সাথী হারার গোপন ব্যথা বলবো জানে সেজন কোথা। পথিক রাজায় আপন মনে আমারে যায় পিছে রেখে পিছে রেখে আমারে তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে বেঁকে আমার ইউরোপের আজ বেশ কিছু দেশে ওর ছবিগুলির দুর্মূল্য দীপ্তির ছটা ছড়িয়ে পড়েছে। আজ দেশ স্বাধীন, দেশ বিভাজিত, কত দুঃসহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, কত ওঠাপড়া, কত চোখের জলের সাক্ষী সেসব ঘটনার। কিন্তু অভিক আজও একই রয়ে গেছে, সেই কাঁটাওয়ালা নাস্তিক। তার আসল নামটি মনে আছে তো সবার? অভয়াচরণ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সেদিন সেই নামের মধ্যে কুলধর্মের যে ছাপটি ছিল সেটাও দিয়েছিল ঘষে উঠিয়ে, বদল করে নাম রেখেছিল অভিক কুমার। দেশে ফেরার আগে থেকেই সে ভেবে রেখেছিল তার বিয়ের সাথে যোগাযোগ করবে। বহু জায়গায় খোঁজ করে সে,
কলকাতার সেই ব্রিটিশ আমলের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত সুবিশাল ভবনে, যা বিভার পৈতৃক সূত্রে পাওয়া, আবার কখনো খোঁজ করে ব্রহ্ম মন্দিরে, উপাসনা মন্দিরে। কিন্তু খোঁজ করতে গিয়ে দেখল খাস কলকাতা শহরে অবস্থিত সেই জোড়াসাঁকো চিতপুরের বিখ্যাত গুটকে কচুরির দোকানটি আজও সেখানেই আছে। ওখানে খেয়ে আঙুল চাটতে চাটতে কোনো এক শীতের সন্ধ্যায় গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে মার্বেলের মূর্তি তৈরির দোকানগুলির ঠিক আগে এসে থমকে গেল তার দুটো চোখ। একটা ভাঙাচোরা পুরনো বাড়ির সামনে গিয়ে সাইনবোর্ডে নজর পড়তেই চমকে উঠল সে। এ তো সেই কলকাতা নেই আর। মনে পড়ল রাজা রামমোহন রায়ের কথা। এ নামটি নিশ্চয়ই পাঠককে স্মরণ করাতে বা নতুন করে পরিচয় দিতে হবে না। তিনি একাধারে মহান বিদ্বজন, ইতিহাসে বর্ণিত শ্রেষ্ঠতম সমাজ সংস্কারদের মধ্যে অন্যতম এবং অনেক বড় পণ্ডিত বটে। শুধু এটি মনে রাখাই যথেষ্ট। এই ব্যক্তি যদি ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্ধকারের মধ্যে আবির্ভূত না হতেন, বা যদি তার প্রতিভার অগ্নিশিখা তৎকালীন সমাজকে এক নবচিন্তার স্রোতে দর্শন না করাতেন, তাহলে আপনি বা আমি কোনোভাবেই বর্তমানের এই আধুনিকতার সংস্রবে আসতে পারতাম না, কোনোভাবেই নয়। আজ সেই ব্রাহ্ম সমাজ নেই ঠিক, তবে তার অস্তিত্ব অল্প বিস্তর আজও আছে। যাক, এবার ফিরে আসে গল্পের মূল স্রোতে। যা বলছিলাম, আমাদের গল্পের নায়ক অভিক কুমারের কথা। মনে আছে নিশ্চয়ই অভিকের চেহারাটা কেমন ছিল? আশ্চর্য রকমের বিলিতি ছাঁচের, লম্বা দেহ, গৌরবর্ণ, চোখ কটা, নাক তীক্ষ্ণ, চিবুকটা ঝুঁকেছে যেন কোনো এক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ভঙ্গিতে। আর ওর মুষ্টিযোগ ছিল অমোঘ। যারা সহপাঠী ছিল কদাচিৎ এত পানি পীড়ন সহ্য করেছিল যে তারা 100 হস্তে দূরে বর্জনীয় বলে গণ্য করত। তবে তেমনটি আজ আর নেই। দেহাকৃতিতে, গায়ের রং, তীক্ষ্ণ নাকের পার্থক্য লক্ষ্য করা যায় না বটে, কিন্তু কটা চোখের তলায় কুঁচকে যাওয়া আর অশক্ত শরীরে মুষ্টিযোগের বালখিল্যতাটা আজ বেশ চোখে পড়ার মতন। যখন অনেক খোঁজ করেও তার বিভার কোনো রকম ঠিকানা পেল না, ঠিক তখনই দেখা হয়ে গেল বিভার ভাইঝি সুস্মির সাথে। ও এখন বিবাহিত, থাকে বাগবাজার এলাকায়। একটি জিলিপির দোকানে হঠাৎ সুস্মিকে দেখে অভিক খানিকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। সুস্মির সাথে সুপুরুষ, কম বয়সী একটি ছেলে। কে? সুস্মিনা? কে? খুব সুন্দর দেখতে তো। আরে আপনি? ও ও হ্যাঁ হ্যাঁ, এটা আমার ছেলে। কেমন আছেন আপনি? কোথায় থাকেন এখন? জানেন, আপনার বিলেত চলে যাবার পর পিসিমা খুব অসুস্থ হয়ে পড়ে। সারাদিন কি একটা খুঁজতো আর বিড়বিড় করে বলতো, কেন চলে গেলে অভি সুদূর পারে? রাগ করো না, রাগ করো না, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। আমি তোমাকে আর দুঃখ দেব না, দুঃখ দেব না, দেব না, দেব না। আমার প্রাণের পরে চলে গেল কে? বসন্তে
যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে গেল কি জানো গে গেল, তাই আপনি বসে আছে কুসুম বনেতে, তাই আপনি বসে আছে কুসুম বনেতে। সেই ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, সেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে আমার প্রাণের পরে চলে গেল কে। মনে পড়ে যায় অভিকের সমস্ত ছেলে মানুষই ওর অবিবেচনা আর আবদারগুলোর কথা। যতই মনে পড়তে লাগলো ততই জল পড়তে লাগলো দু চোখ বেয়ে। তারপর থেকেই কেবল নিজেকে পাষাণী বলে ধিক্কার দিত। দেখতে দেখতে পাঁচটা বছর কাটতেই সুস্মির এক বিলেত ফেরত ডাক্তারের সাথে বিয়েও হয়ে যায়। তখন বিভা আরও একা হয়ে যায়। তারপর সুস্মিরই বর সুস্থ করে তোলে তাকে। তারও কয়েক বছর বাদে হঠাৎ একদিন বিভা সিদ্ধান্ত নিল অভিককে খুঁজতে যাবে বিলেতে। আর বলা মাত্রই কাজ মাত্র 3 মাসের প্রস্তুতিতে পাড়ি দিল বিলেতে। তারপর থেকে একমাত্র সুস্মির সাথেও যোগাযোগটা রেখেছে। বলছিলাম যে মানে বিভার বিলেতের ঠিকানাটা পাওয়া যাবে? এই দুটো গলির পরেই কিন্তু আমাদের বাড়ি। আসুন না, এক কাপ চা খেয়ে যাবেন, আর ঠিকানাটাও দিয়ে দেব, যদি অবশ্য আপনার কোনো বিশেষ কাজ বা আপত্তি না থাকে। সুস্মির কথা শোনা মাত্রই অভিক যেন আকাশের চাঁদটা হাতে পেয়ে গেল। এক নিমেষেই বলে উঠল, আরে না না না, আমার কোনো কাজ নেই, তুমি চলো ঠিকানাটা নিয়ে আসি। এই সুযোগে তোমাদের সম্পর্কে অনেক কিছু জানাও যাবে। অভিক গেল সুস্মির বাড়ি। বিভার সাথে সুস্মির কিছু ছোটখাটো স্মৃতি নিজের মণিকোঠায় সংগ্রহ করে বিভার ঠিকানাটা নিয়ে ফিরে গেল নিজের বেনিয়াটলার বাড়িতে। তবে এটুকু জানতে পারল বহু বছর হয়ে গেছে বিভার আর কোনো চিঠি সুস্মিরা পায়নি। বিভা চিরকালের একটু চুপচাপ স্বভাবের।
অভিক চলে যাবার পর থেকে সারাদিন গাছের গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে চেয়ে থাকত শূন্য দৃষ্টিতে সুদূরে এক অন্য মনে। একটি আশ্চর্য ছবি চিহ্নিত হতে থাকত মনের চিরস্মরণীয় আকারে। তার অল্প পরিসরের অভিজ্ঞতার পথে অনেক অপ্রত্যাশিত মনোহরের দরজায় ঠেকেছে মন। পাশ কাটিয়ে চলেও গেছিল, কিন্তু আজ মনে হলো জীবনে কোনো এক চরম সংস্পর্শে এসে পৌঁছেছে, যে আঘাতে মানুষের নিজের অজানা একটা অপূর্ব স্বরূপ ছিটকি খুলে অবারিত হয়। সেই আঘাত তাকে লাগলো কি করে? জীবনের আরম্ভ থেকেই বিভা তার বাবারই মেয়ে সম্পূর্ণরূপে। এত ভালোবাসা, এত ভক্তি সে আর কোনো মানুষকে দিতে পারেনি। তার বাপ সতীশ এই মেয়েটির উপর অজস্র স্নেহ ঢেলে দিয়েছেন। মায়ের কাছ থেকে পদে পদে বাধা পেয়ে বাপের উপরে বিভার নির্ভরতা আরো গভীর এবং মজ্জাগত হয়ে গিয়েছিল। মায়ের মৃত্যুর পরে ওর বাপের প্রতি সেবা অনেক দিন পর্যন্ত ছিল, যা ছিল বিভার জীবনের একমাত্র ব্রত। এই স্নেহশীল বাপের সমস্ত ইচ্ছাকে সে নিজের ইচ্ছা করে নিয়েছে। বাবা তার বিষয় সম্পত্তি দিয়ে গেছেন তার মেয়ের ট্রাস্টির হাতে। নিয়মিত মাসোহারা বরাদ্দ ছিল। মোটা টাকাটা ছিল উপযুক্ত পাত্রের উদ্দেশ্যে, বিভার বিবাহের অপেক্ষায়। বাপের আদর্শেই উপযুক্ত পাত্র কে তা বিভা জানত। অন্তত অনুপযুক্ত যে ছিল তাতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু মনের অজান্তেই অভিকের ভালোবাসা তার মনে অদৃশ্য আগুন জ্বালিয়ে জায়গা করে নিয়ে তাকেই যে ফল দেবে সে ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। তুই ফেলে এসেছিস তারে মন্দে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন্দে আমার। তুই ফেলে এসেছিস তারে মন্দে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন্দে আমার। তুই ফিরে এসেছিস তারে মন্দে আমার। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মরেতে। মনে হয় যে পাব বুঝি ফুলের ভাষা যদি বুঝি রে। মনে হয় যে পাব বুঝি ফুলের ভাষা যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা
তুই ফিরে এসেছিস কারে মন রে আমার। পূর্ববঙ্গীয় জেদ ছিল মজ্জায় অভিজ্ঞের। একদিনও ভোলেনি যে ভারতবর্ষের হাত পায়ের শিকলে উখু ঘষতে দিন রাত, যত দিন সে বেঁচে থাকবে। কিন্তু বিদেশে কিছুদিন থাকতেই একটা কথা নিশ্চিত বুঝেছিল, যে প্রণালীতে সমগ্র ভারতীয় বিপ্লবের পালা শুরু করেছিল সে যেন আতশবাজির পটকা ছোড়ার মতো। তাতে নিজের কপাল পুড়িয়েছে অনেকবার, দাগ পড়েনি ব্রিটিশ রাজরক্তে। আগুনের ওপর পতঙ্গের অন্ধ আসক্তি, তারপরেই ওর হঠাৎ করেই বিলেত চলে যাওয়া। মায়ের আঁচল ধরা বুড়ো খোকাদের দলে মিশে মামা ধ্বনিতে মন্তর পড়িনি কোনোদিনও। আর দেশের দারিদ্রতাকে অক্ষম, অভুক্ত, অশিক্ষিত দরিদ্র বলেই মানব। দরিদ্র নারায়ণ বলি দিয়ে তার নামে মন্তর বানাবো না। কবিদের কুমোর বাড়িতে স্বদেশের যে রাংতা লাগানো প্রতিমা করা হয়, তারই সামনে বসে বসে অনেক চোখের জল ফেলেছি, কিন্তু আর নয়। এই জাগ্রত বুদ্ধির দেশে বাস্তবকে বাস্তব বলে জেনেই শুকনো চোখে কোমর বেঁধে কাজ করতে শিখেছি। এবার গিয়ে পড়ব রং তুলি নিয়ে দেশের গুপ্তধনের তল্লাশে। এই কাজটাকে কবির গদগদ কণ্ঠের চেলারা দেশমাতৃকার পূজা বলে চিনতেই পারবে না। গাঢ় কালো, বাদামি, লাল আর হলুদাভ রঙে তার ক্যানভাস হয়ে উঠত মূর্ত। রঙের ব্যবহারে ছবিতে কখনো কখনো বিষাদ, ব্যঙ্গ, আদিমতা আর রহস্যময়তার প্রকাশ ঘটেছে। তার অঙ্কিত ফর্মগুলোতে নেই রঙের প্রচন্নতা। এ বৈশিষ্ট্যের কারণেই ও প্রকৃতির বিচিত্র রূপ আঁকত। তবে রং তার ছবিতে প্রাণময়তা খুব একটা আনেনি, বরং হয়েছে বিষণ্ণতার প্রতিমূর্তি। ঘন আধার, গাছপালার মাঝে কুটিরের আভাস, আর বনবনানীর ফাঁকে সাদা আকাশ সত্যি নিঃসর্গের মাদকতা প্রকাশ করে। আবার কাগজে কালি ও পোস্টার কালারে লক লক করে বেড়ে ওঠা গাছপালা, হলুদ রঙের জলাশয়, দূরে আবছায় জনপদ, কখনো বা শিশু চিত্রকলার কথাও মনে করিয়ে দেয়। পশ্চিমী শিল্পী বা সমালোচকরা জাপান ও চীন ছাড়া প্রাচ্যের কোনো শিল্পকে স্বীকৃতি দিতে চায় না। সেখানে ওর চিত্রকলা অকুণ্ঠ প্রশংসিত হয়েছে, কারণ অভিক এক নতুন শৈলী সৃষ্টি করেছিলেন। শিল্প সুষমা ও রং প্রয়োগের ক্ষেত্রেও তার বিস্ময়কর উৎকর্ষতায় এগিয়েছিল। এসব কারণেই পশ্চিমীরা তার শিল্পকলাকে প্রশংসা করেছে, কিন্তু কোনো দিনও সে তার বিভাকে ভোলেনি। আজ তারই টানে দেশে ফেরা। দেশে ফিরেও তার অস্ফুট প্রেম পূর্ণিমার বাণ ডেকে আসার মতো বক্ষতটে ধাক্কা দিতে লাগলো বেলাগাম জোয়ারের ঢেউ। জানি জানি, তুমি যাকে ঐশ্বর্য বলো তারই সর্বোচ্চ চূড়ায় আমাকে পৌঁছে দিতে পারতে। তোমার ভগবান মাঝখানে এসে দাঁড়ালেন। আজ তাই দুজন দুই মেরু প্রান্তে। হলো না মিলন, মিলন হলো না কোনোদিনও। আজও অধরা থেকে গেল। জীবনের মধ্য প্রান্তের শেষ দোরগোড়ায়ও
এসেও তোমার সাথে ঘটলো আবার বিয়োগান্তক মিলন। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি। তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নগরিনী কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছ। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নগরিনী কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছ। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ে নগো ছোট। তুমি আধার বাঁধন ছড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ে নগো ছোট। জগতে যেথায় যত আলো সবার আপন করে ফেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। আজ তার থেকে কত দূরে বিভা, পৃথিবীর একদম অন্য প্রান্তে। কেমন আছে, কি করছে, এখনো অভিকের কথা মনে আছে কি না? এতগুলো চিন্তা মাথায় যেন জোসেফিনের জাদু জ্বলতেই থাকে। এই ভেবেই একটি চিঠি লিখতে শুরু করলো তার বিভাকে। প্যালাটিয়াল ভিলা, মিরাল রিও, সান ইসিড্রো, আর্জেন্টিনা। বি আমার মধুকরী, তোমাকে লেখাই আমার শেষ চিঠি হোক। যেখানেই থাকো বিশ্বাস করো, বিশ্বাস করো আমার অক্ষয় ভালোবাসার আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমাকে যতই মন্দ বলো, বিশ্বাস করো আমি ততটাও মন্দ নই। তুমি হয়তো বলবে এসব নিছক পাগলামি, তবে আমি জানি তোমার নীরবতা আমার জন্য কেবল বিভ্রান্তি সৃষ্টি করছে। আজ আমি তোমাকে আঁকতে চাই, কিন্তু এমন কোন রং আছে কি ঠিক তোমাকে আঁকবার মতন? কারণ এটা আমার ভালোবাসার বাস্তব রূপ। যখন এদেশ ছেড়েছিলাম তখন জাহাজের স্টোকার হয়ে দেশ ছেড়েছিলাম, বলেছিলাম আমি আর্টিস্ট। এই পরিচয়ে
তোমার যদিও একটু শ্রদ্ধা নেই জানি, এ আমার চির দুঃখের কথা, কিন্তু এজন্য তোমাকে দোষ দেব না। আমি নিশ্চয়ই জানি একদিন সেই রসজ্ঞ দেশের গুণী লোকেরা আমাকে স্বীকার করে নেবে, যাদের স্বীকৃতির খাঁটি মূল্য আছে। তোমার মনে আছে সেই শিলামিত্তিরের কথা? শিলা মুহূর্ত আমার ছবির অন্যায় প্রশংসা করেছে, আবার মৃত্যুক ছলনাও করেছে, কিন্তু তুমি আমার মন ভোলানোর জন্যে কোনোদিন কৃত্রিম স্তব করনি। যদিও তোমার জানা ছিল তোমার একটুখানি প্রশংসা আমার পক্ষে অমৃত। তোমার চরিত্রের অটল সত্য থেকে আমি অপরিমেয় দুঃখ পেয়েছি, তবু সেই সত্যকে দিয়েছি আমি বড় মূল্য। আজ বিশ্বের কাছে যখন সম্মান পেয়েছি, তখন সবচেয়ে সত্য সম্মান তোমার থেকে পাবো আশা করেছিলাম, তার সঙ্গে হৃদয়ের সুধা মিশিয়ে। যতক্ষণ তোমার বিশ্বাস অসন্নিগ্ধ সত্যে না পৌঁছবে, ততক্ষণ আমি অপেক্ষা করব। তোমার সৌন্দর্য বিতর্জনের মিষ্টান্ন নয়, ও কেবল আর্টিস্টের, লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে সঙ্গেই ছবির সঙ্গেই মেলে ইনক্রেডিবল। তোমার মনে আছে তুমি বলেছিলে দিন রাত কেবল ছবি একে একে পরীক্ষায় পিছিয়ে পড়ো অভিক। আমার লজ্জা করে। মেয়েরা যখন তোমার আঁকা নিয়ে হই হই করে, সভা করে গলায় মালা পরায়, সেটা আমার কাছে অশিক্ষিতের ন্যাকামি বলে মনে হয়। মুখস্থ বিদ্যার দিগ্গজেরা জানেই না আমি কোন মার্কা শূন্য পরীক্ষায় পাশ করে চলেছি। আমার ছবি আঁকা নিয়ে তোমার চোখে জল পড়ে, তোমার শুকনো পণ্ডিতি দেখে আমার জল শুকিয়ে যায়, কিছুতেই বুঝবে না। কেননা তোমার নামজাদা দলের পায়ের তলায় থাকো চোখ বুঝে, আর আমি থাকি বদনামী দলের শিরোমণি হয়ে। এই ছবির ব্যাপারে আমাদের মধ্যে তীব্র একটা দ্বন্দ্ব ছিল। তুমি কোনোদিনও আমার ছবি বুঝতেই পারোনি, সে কথা সত্যি। তীব্র ক্ষোভে ছটফট করতো আমার মন, তোমার অভ্যর্থনা পাইনি কোনোদিন। দেশের লোকেরা আমার ছবিকে পাগলামি বলে গণ্য করলেও তুমিও যে মনে মনে তাদেরই সঙ্গে যোগ দিতে, এইটি আমার কাছে অসহ্য ছিল। মনে আছে একদিন তুমি ব্রহ্ম মন্দিরে উপাসনা থেকে ফিরে দেখলে আমি তোমার ঘরে বসে তোমার বইয়ের ছেঁড়া পার্সেল ঘরের কোনায় পড়েছিল। তার মধ্যে একটি ব্রাউন কাগজে মোড়া কিছু টুকরো সাদা কাগজ ছিল, আবর্জনার ছুরিতে সেইটে নিয়েই কালি কলমে একখানা আঁচড় কেটে ছবি আঁকছিলাম, আর তুমি বললে হঠাৎ এখানে যে। আমি আঁকি বুকি কাটতে কাটতে বলেছিলাম, বসে বসে সাইকোলজির একটা দুঃসাধ্য প্রবলেম মনে মনে নাড়াচাড়া করছি। যে তুমি পড়াশোনা করেছো তার বাইরে এর থেকে দেখে মনে হয় বুদ্ধি শক্তিও কিছু আছে, তবু ভগবানকে বিশ্বাস করো কি করে? আবার বুঝি তুমি আমার ধর্মকে নিয়ে লাগলে? তোমার ধর্ম যে আমাকে নিয়ে লেগেছে বিভা। আমাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটিয়েছে সেটা মর্মঘাতী, সে আমি ক্ষমা করতে পারি না। তুমি আমাকে বিয়ে করতে পারো না। যেহেতু তুমি যাকে বিশ্বাস করো আমি তাকে করিনি, বুদ্ধি আছে বলে। কিন্তু তোমাকে বিয়ে করতে আমার তো কোনো বাধা নেই। তুমি অবুঝের মতো সত্য মিথ্যে যাই বিশ্বাস করো না কেন।
আমি জানতাম বিয়ে না করবার শক্ত কারণটা কোনখানে। কথাটা তোমাকে দিয়ে বলিয়ে নিতে চেয়েছিলাম, তুমি চুপ করেছিলে সেদিন। কিছুক্ষণ বাদে আমার পকেট থেকে চামড়ার কেস বের করে খুলে দেখালাম। একটা কবজি ঘড়ি, ঘড়িটা প্ল্যাটিনামের, সোনার মণিবন্ধ, হীরের টুকরোর ছিট দেওয়া। বললাম, এটা তোমাকে বেচতে চাই। শুনে প্রথমে অবাক হয়েছিলে, তারপর বললে, অবাক করছো? বেচবে? বেচবে কেন? এই ঘড়িটা যে মনীষা তোমাকে জন্মদিনে দিয়েছিল, মনে হচ্ছে তার বুকের ব্যথা এখনো ওর মধ্যে ধুকপুক ধুকপুক করছে। জানো সে কত দুঃখ পেয়েছিল, কত নিন্দেশ হয়েছিল, আর কত দুঃসাধ্য অপব্যয় করেছিল উপহারটাকে তোমার উপযুক্ত করবার জন্যে। তাও আবার এত তেজ থাকতে আমার কাছে বেচতে এলে কেন? কেননা জানি তুমি দর কষাকষি করবে না, আর ভালোবাসা খুশি হয়ে ঠকে যে। আচ্ছা আচ্ছা, যদি আমার হাতে টাকা থাকে তবে অমনি তোমাকে দেব, কিন্তু তোমার ওই ঘড়ি আমি কিছুতেই কিনবো না, কিছুতেই না, কিছুতেই না। আমি তোমার সামনে হাঁটু গেড়ে বসে বলেছিলাম, ভিক্ষা, তোমার সমান ধনী যদি হতাম তাহলে তোমার দান নিতাম উপহার বলে, দিতাম প্রত্যুপহার সমান দামের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পুরুষের কর্তব্য আমি বরঞ্চ করছি। এই নাও ঘড়ি, 1 পয়সাও নেব না। মেয়েদের তো নেবারই সম্বন্ধ, তাতে কোনো লজ্জা নেই। তাই বলে এ ঘড়ি নয়। আচ্ছা শুনি, কেন তুমি ওটা বিক্রি করছো? আমার অত্যন্ত বেহা একটা ফোর্ড গাড়ি আছে, সেটার চালচলনের ঢিলেমি অসহ্য। বিক্রি করব। বাপদাদার বয়সে একটা পুরনো ক্রাইসলারে পাবার আশা আছে। ক্রাইসলার? কি হবে ক্রাইসলার গাড়িতে? শিলাকে দেখেছো? কুলদা মিত্তিরের মেয়ে শিলাকে ক্রাইসলারের গাড়িতে চড়িয়ে পাকরাশি গিন্নির নাকের সামনে দিয়ে শিঙা বাজিয়ে চলে যাব। যেও যেও? সত্যি করে বলবে? সেদিন তোমার মনে একটুখানি খোঁচা কি? আমাকে 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 এর মধ্যে টানো কেন? আমাকে এর মধ্যে টানো কেন? বিধাতা আমার রূপ নিয়ে তো খুব বেশি বাড়াবাড়ি করেননি, আর আমার গাড়িখানাও তোমার গাড়িখানার উপর টেক্কা দেওয়ার যোগ্য নয়। কার সঙ্গে কার তুলনা করলে তুমি? আশ্চর্য, তুমি আশ্চর্য বিভা, সত্যি তুমি আশ্চর্য। আমি তোমাকে দেখতাম আর ভাবতাম, মনে মনে আমার ভয় হতো কোন দিন ফস করে যদি মেনে বসতাম তোমার ভগবানকে, শেষে কোন কালে আর আমার পরিত্রাণ থাকতো না। কিন্তু আজ সত্যি এটাই বুঝতে পারিনি, কেন আমি তোমার ঈর্ষাকে কিছুতেই জাগাতে পারলাম না। অন্তত সেটা জানতেও দিলে না আমাকে। জীবনের প্রবহমান খোলা রঙের অজবরলর মধ্যে হঠাৎ যেখানে গল্পটা আপন রূপ ধরে সত্য দেখা দেয়, তার অনেক পূর্ব থেকেই নায়ক নায়িকারা আপন পরিচয়ের সূত্র গেঁথে আসে। পিছন থেকে সেই প্রাকল্পিক ইতিহাসের ধারাকে অনুসরণ করতেই হয়। হয়তো আমার স্বভাবটা কড়া, পশ্চিমবঙ্গের শৌখিনদের মতো ভাবালুতায় আর্দ্রচিত্ত নই। নিজেকে পাথরের সিন্দুক করে তার মধ্যে আমার সংকল্পকে ধরে রেখেছিল। মেয়েদের নিয়ে রসের পালা শুরু করে তারপরে সময় বুঝে খেলা ভঙ্গ করা, এটা আমার স্বভাব বিরুদ্ধ। বরাবরের মতো
তুমি আমার হাতের উপরে স্নিগ্ধভাবে হাত বুলোতে বুলোতে বললে, যা পারিনে তার দুঃখ রইল আমার মনে চিরদিন। যতটুকু পারি তার সুখ থেকে কেন আমাকে বঞ্চিত করবে? এরকম ছেলে মানুষই কতবার তোমার দেখেছি, আর মনে মনে হেসেছি। জানি কিছুদিনের মতো এ খেলা না হলে তোমার চলে না, এও জানি স্থায়ী হলে আরো অচল হয়। হয়তো তুমি কিছু পেতে চাও, কিন্তু তোমাকে কিছু পাবে এ সইতে পারো না। মনিহার আমার নাহি সাজে, এ মনিহার আমার নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এ মনিহার আমার নাহি সাজে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে না, মন লাগে না কাজে, এই মনিহার আমার নাহি সাজে, তাই তো বসে আছি, এ হার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি, তাই তো বসে আছি। ফুলো মালার ডোরে দড়িয়ালো মোরে, ফুলো মালার ডোরে দড়িয়ালো মোরে, তোমার কাছে দেখাইলে মণিমালার লাজে, এ মনিহার আমার নাহি সাজে। বি বি আমাকে তুমি অত্যন্ত বেশি জানতে বলেই এমন ঘোরতর নিশ্চিন্ত থাকতে। জানতে পেরেছিলে মেয়েদের আমার ভালো লাগে, কিন্তু সে ভালো লাগা নাস্তিকেরই, তাতে কোনো বাঁধন নেই। পাথরে গাঁথা মন্দিরে সে পূজাকে বন্দিনী করিনি। বান্ধবীদের সঙ্গে গলাগলির গদগদ দৃশ্য মাঝে মাঝে দেখেছি। সেই বিভল স্ত্রৈণতায় আমার গা কেমন কেমন করত। কিন্তু মেয়েরা আমার কাছে নাস্তিকের নয়, কিন্তু মেয়েরা আমার কাছে নাস্তিকের দেবতা, অর্থাৎ আর্টিস্টের। তোমার চেনাশোনাদের মধ্যে একজন ছিলেন অমরবাবু, যিনি গণিতে ফার্স্ট ক্লাস মেডেলিস্ট ছিলেন। বিলেত যাবার কথা ছিল কোপেনহেগেনে সার্বজনীন ম্যাথমেটিক্স কনফারেন্সে। তাকে একবার আমরা আমাদের সার্বজনীন দুর্গাপূজার চাঁদার টাকা দিয়ে দিয়েছিলাম, তার বিলেত যাত্রার ফান্ডের জন্য, কাউকে না বলে। সে এক মহান পুণ্যকর্ম বটে। পরে এদেশে এসে শুনলাম
তিনি মস্ত বড় সায়েন্টিস্ট হয়েছিলেন। প্রায় 20 বছর আগে নিউমোনিয়ায় ভুগে মারাও গেছেন। অমরবাবুর সফলতায় ঈর্ষা করে এমন ক্ষুদে লোক বাংলাদেশে এখনো অনেক আছে। অবশ্য সেই সময়ের মানুষেরা যারা ওকে চিনতেন তারাই। তবে দোহাই, সেই দলের মধ্যে আমাকে ফেলো না। বিশ্বহিতৈষিণী, আমি প্রায়ই মনে করি এই তারাময় আকাশের নিচে আবার কি কখনো জন্মগ্রহণ করব? নিভৃত প্রকৃতির হাতে শুশ্রূষা আমার পক্ষে একান্ত দরকার। সেজন্যই জীবনের ও সংসারের সমস্ত জঞ্জাল ছিন্ন করে ফেলে সুদূরে পালাবার জন্যে আমার মন এত ছটপট করছিল। অনেক দিন পরে জলের ধারা, সবুজ মাঠের সংস্রব ও নির্জনতা পেয়ে আমি যেন নিজের সত্যকে আবার ফিরে পেয়েছি। এখানেই সুদীর্ঘকাল থাকতে ইচ্ছে করছে। আজ বড্ড রবি ঠাকুরের একটি কবিতা মনে পড়ছে। হৃদয়ের মনি আদরিনী মোর, আয় লো কাছে আয়। মিশাবি জোছনা হাসি রাশি রাশি, মৃদু মধু জোছনায়। মলয় কপল চুমে ঢলিয়া পড়িছে ঘুমে, কপলে নয়নে জোছনা মরিয়া যায়। যমুনা লহরী গুলি চরণে কাঁদিতে চায়। মনে আছে তোমার যে হারখানি গিয়েছিল চুরি? সেটা আমারই কম্য ছিল। ওই হারটি তুমি বাজারে বিক্রি করতে যাচ্ছ, এই ভাবনা আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। তুমি যে পাঁজর ভেঙে শীত কাটতে যাচ্ছিলে আমার বুকের মধ্যে, তোমার ওই হারের বদলে আমার একতারা ছবি তোমার গয়নার বাক্সের কাছে রেখে এসেছিলি। পেয়েছিলে নিশ্চয়ই। তোমার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষায় আমার কিছু বিশেষ দাবি ছিল, সে ধারণা আমার মনে বদ্ধমূল হয়ে গেছিল। সেই অধিকার মদে মত্ত হয়ে তোমার প্রতি আমি শাসন এবং উপদ্রব যে করতাম না তা নয়, উপরন্তু একটু বেশি করতাম। তুমিও সহিষ্ণুভাবে আমার সকল রকম ফরমাস বহন করতে। পাড়ায় তোমার রূপের প্রশংসা ছিল, কিন্তু আমার চোখে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না। মনের ভিতরে কি যেন বলছে, তখন যাকে ইচ্ছে করলেই কাছে পেতে পারতে, এখন মাথা ঘুরে মরলেও তাকে একবার চোখে দেখার অধিকারটুকু পাচ্ছ না। আমার মধু করি, তুমি ঠকনি, তুমি ঠকনি, কখনোই নয়, কখনোই নয়, তুমি ঠকনি। হঠাৎ যেমন কোদালের মুখে গুপ্তধন বেরিয়ে পড়ে, তেমনি আমার ছবিগুলোই দুর্মূল্য দীপ্তি হঠাৎ বেরিয়ে পড়েছিল। সব মেয়ের কাছেই সব পুরুষ ছেলে মানুষ। তোমার সেই স্নিগ্ধ কৌতুকের হাসি আমার কল্পনায় ভর্তি করে নিয়ে চলে গেছিলাম সমুদ্রের পাড়ে, আর নিয়েছিলাম তোমার সেই মধুময় ঘর থেকে একখানি মধুময় অপবাদ। সেদিন বলেছিলাম, এবার থেকে এই প্রার্থনা করো, তোমার কাছ থেকে চলে আসার দরুন
দুঃখ যেন একদিন সার্থক হয়। আজ সত্যি করে বলছি, তুমি অবুঝের মতো সত্য মিথ্যে এই যাই বিশ্বাস করো না কেন, তুমি তো নাস্তিকের জাত মারতে পারো না বিভা, পারো না। আমার ধর্মের শ্রেষ্ঠতা এইখানে। আমার দেবতার চেয়ে তুমি আমার কাছে প্রত্যক্ষ সত্য, এ কথা ভুলিয়ে দেবার জন্যে একটি দেবতাও নেই আমার সামনে। আমার দুঃখ এই যে আমার সেই ঐশ্বর্য তুমি চিনতে পারোনি। যদি পারতে তাহলে তোমার ধর্মকর্মের সব বাঁধন ছিঁড়ে আমার সঙ্গিনী হয়ে আমার পাশে এসে দাঁড়াতে। কোনো বাধা মানত না সেদিন। তরি এসে পৌঁছয় তীরে, তবু যাত্রী তীরে পৌঁছাবার ঘাট খুঁজে পায় না। আমার হয়েছে সেই দশা। আমার মধু করি, কবে তুমি আমাকে সম্পূর্ণ করে আবিষ্কার করবে বলো? স্বীকার করো গো তপস্বিনী, আমাকে না হলে নয় বলে জেনে উৎকণ্ঠিত তোমার সমস্ত দেহ মন। মনে যাই থাক না কেন, আমি কাঙালপনা করতে চাইনি। আমি চাই, আমি কাঙাল। আমি আজও দিন রাত বলবো আমি চাই, আমি তোমাকেই চাই। অভাব আছে, অভাব, আজও অভাব আছে, আমার দারুণ অভাব। আর তোমার হাতেই সেই সুযোগ তা পূরণ করবার। কিন্তু 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 তুমি সেই অভাবটা পূরণ করতে পারলে না। আমার জন্য এ যুগ না হোক, বড় যুগ আছে, অপেক্ষা করে থাকবো পস্টারিটি। এখন আমার বারবারই মনে হয় আজকাল নিশ্চয়ই একাই শুয়ে শুয়ে অর্ধেক রাত্রে বালিশে মুখ গুজে তুমি বলো, নামের সঙ্গে নাম গাঁথা হয়ে থাকতে পারত চিরকালের মতো। কিন্তু কিন্তু হলো না, হলো না, হলো না, হলো না। দুজনে দেখা হলো, মধু জামিনী রে, কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে। মধু জামিনী রে, দুজনে দেখা হলো, নিকুঞ্জে দক্ষিণাবার করিছে হায়, নিকুঞ্জে দক্ষিণাবার করিছে হায়, লতা পাতা দুলে দুলে ডাকিছে ফিরে ফিরে। মধু জামিনী রে, দুজনে দেখা হলো, দুজনে রাখি বাড়ি, গোপনে গেল বলে, দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে
তুমি মনে মনে কখনো আমাকে ঈর্ষা করেছো কিনা জানি নে, এ কথা সত্য। মেয়েদের আমি ভালোবাসতাম, ঠিক ততটা না হোক যতটা হলে লোকের চোখে পড়বে। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের আমার ভালো লাগতো, তারাও আমাকে ভালোবেসেছে। সেই ভালোবাসা আমাকে কৃতজ্ঞ করে। কিন্তু নিশ্চয়ই তুমি জানো যে তারা নীহারিকা মণ্ডলী, তার মাঝখানে তুমি একটি মাত্র ধ্রুব নক্ষত্র, তারা আভাস, তুমি ছিলে সত্য। সেই জন্যই আর কিছু বিশ্বাস করি বা না করি, হয়তো জন্মান্তরে বিশ্বাস করতেই হবে। তুমি স্পষ্ট করে আমাকে তোমার ভালোবাসা জানাওনি কোনোদিনও, কিন্তু তোমার স্তব্ধতার গভীর থেকে প্রতিক্ষণে যা তুমি দান করেছ, নাস্তিক তাকে কোনো সংজ্ঞা দিতে পারেনি। বলেছে অলৌকিক, আর এই আকর্ষণে কোনো একভাবে হয়তো তোমার সঙ্গে তোমার ভগবানেরই কাছাকাছি ফিরেছিলাম। আমার মাধুকরী, এই চিঠি তোমার কাছে যখন পৌঁছবে, হয়তোবা তুমি বা আমি বেঁচে থাকতে নাও পারি, কিন্তু জগতে সবচেয়ে যাকে ভালোবেসেছি, সেই ভালোবাসা শুধু তোমাকেই। এই ভালোবাসার কোনো একটা অসীম সত্য ভূমিকা আছে বলে যদি মনে করা যায়, আর তাকেই যদি বলো তোমাদের ঈশ্বর, তাহলে তার দুয়ার আর তোমার দুয়ার এক হয়ে রইল এই নাস্তিকের জন্যে। পরের জন্মে আবার যদি দেখা হয়, মুগ্ধ পুরুষ চিত্তের দুর্বলতায় আবারও প্রমাণ করব তোমার অভিক তোমাকে তখনও ভোলেনি। তখনও তুমি তাকে পৌঁছিয়ে দিও তোমার তীর্থপথের শেষ ঠিকানায়, যাতে বুদ্ধির বাধা নিয়ে তোমার সঙ্গে এক মুহূর্তের বিচ্ছেদ যেন আর কখনো না ঘটে। ঘুমিতে পারিলাম না যে, ক্ষমহে মম দীনতা, পাপী জন শরণ প্রভু। মরিছে তাপে মরিছে লাজে, প্রেমের বলহীনতা, ক্ষমহে মম দীনতা, পাপী জন শরণ প্রভু। প্রিয়ারে নিতে পারিনি বুকে, প্রেমেরে আমি হেরেছি, পাপীরে দিতে শাস্তি শুধু, পাপেরে ডেকে এনেছি। জানি গো তুমি
কমিবে তারে, যে অভাগিনী পাপের ভারে চরণে তব বিনতা, ক্ষমিবে না, ক্ষমিবে না আমারও ক্ষমাহীনতা, পাপী জন শরণ প্রভু। ইতি তোমার অভি বিনিয়াটোলা লেন, কলিকাতা ৭,০০,০০০